মাস্টার মাইন্ড নিয়ে বলতে গিয়ে আপনি শায়েরের কথা বলছেন। আমি আপনাকে কোট করি। শায়েরের লেখা পড়ে আমি যা বুঝলাম তা হলো শায়েরের আস্থাভাজন কোট আন কোট ব্যক্তিটাই সবচেয়ে রিস্কি কাজ করেছে। এখন আমি বুঝলাম না পুরো ঘটনা সালমান বা কেউ কিভাবে মাস্টার মাইন্ড হয়। আপনি বলছেন যে আসলেই কোনো মাস্টার মাইন্ড বা এটা প্ল্যান করে কখনো করা এটা সম্ভব না। শায়েরকে যদি আমি বুঝে থাকি, শায়ের এটার মধ্যে বলতে চাইছে যে আমরা শায়ের থেকেও শুনবো যে এটার মধ্যে কিছুটা প্ল্যান ছিল, কিছুটা মানে সাংগঠনিক তৎপরতাও ছিল। আমি একটু আপনার কথা আগে শুনতে চাই যে ফাহাম, আপনি শায়েরকে মানে আমি জি এখানে ব্যাপারটা হচ্ছে যে আমি একটা নতুন জিনিস আবিষ্কার করেছি এই 2 দিন হলো। এটা হলো যে আমরা যেভাবে মাস্টার মাইন্ড শব্দটা ইউজ করি, আমি অ্যাটলিস্ট যেভাবে করি, আর বাংলাদেশের সাধারণ মানুষ যে ওয়ার্ডটা যেভাবে ইউজ করি এক না। আসলে মাস্টার হিসেবে করে মনে শব্দটা ইউজ, মাস্টার মাইন্ড না। তারা মাস্টার মাইন্ড হিসেবে বাংলাদেশের সাধারণ মানুষ মনে করে যে নেপথ্যচারী, অর্থাৎ যে গোপনে অনেক কাজ করছে, অনেক গোপনে কাজ করছে, যে সে হচ্ছে মাস্টার মাইন্ড। কিন্তু আমি এটা চিন্তা করছিলাম অন্যভাবে, এবং আমি দেখছি যে সবাই মাস্টার মাইন্ড ওয়ার্ডটা ইউজ করছে। এটা আমি পরশুদিনই প্রথম আবিষ্কার করলাম, যে অ্যাকচুয়ালি শত শত মানুষের কমেন্ট দেখে আমি বুঝলাম। এবং পরে আমি যখন একটা লিখলাম যে আপনাদের মাস্টার মাইন্ড শব্দটা কিভাবে বুঝেন, আই ওয়াজ রাইট। বেশিরভাগ লোকই বলছে তারা ওইভাবেই বুঝে, অর্থাৎ যে নেপথ্যচারী, যে গোপনে কাজ করে। না, অ্যাকচুয়াল প্রবলেম হচ্ছে যে আমরা ওয়ার্ডটা কিভাবে ইউজ করছি, লিঙ্গুইস্টিক প্রবলেম। আমি অন্যভাবে মিন করছিলাম। আমি বলছি যে এটা কোনো সেন্ট্রালি প্ল্যান্ড গণ অভ্যুত্থান না, এখানে ওই ধরনের প্ল্যানিং করার কোনো উপায়ই ছিল না। এবং আমরা সবাই এখানে যুক্ত হয়েছি, সবাই উইথ দ্য বেস্ট ইন্টেনশনস, এবং একটাই আমাদের আগ্রহ ছিল যে হাসিনাকে সরাতে হবে। এবং হাসিনাকে সরাতে গিয়ে যে যেভাবে পারছিল সেভাবে কাজ করছিল, এবং বাকিটা ছিল আল্লাহ ভরসা। আমি আপনার সাথে তো বিতর্ক করে পারা মুশকিল, আপনার সাথে বুদ্ধি দেওয়া পারা মুশকিল, তো সেই জন্য আমি একটু সরল ভাবে আপনার সাথে জিনিসটা বলি। এখন দেখতেছি যে ধরেন ক্রেডিটটা কার, এইটা বিশ্লেষণ করতে আমাদের অনুসন্ধানী সাংবাদিক সহ অনেকে চেষ্টা করতেছে যে আসলে ক্রেডিটটা কার, আমরা ক্রেডিটটা কারে দিব, সেইটা আমরা দেখতেছি নতুন দলের মধ্যে আসলে কারা যাবে। এখন আমি যদি বলি ফাহাম আব্দুল সালাম এই পুরো ক্রেডিট জিনিসটারই নস্যাৎ করতে চাইতেছে হচ্ছে এই কারণে, কারণ বিএনপির এখানে আসলে খুব বেশি ক্রেডিট নাই। যদি ক্রেডিটের প্রশ্ন সামনে আসে, বিএনপি আসলে খুব বেশি পয়েন্ট পাবে না। তো সেই জন্য বুদ্ধিমান ফাহাম যেটা করতেছেন সেটা হলো ক্রেডিটটারই বাতিল করে দিয়ে এটাকে গয়রহ করে জুলাই আগস্টকে 15 বছরে নিয়ে যেতেছেন। ব্যাপারটা এরকম কিনা আপনি যদি একটু। নো 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 নো, আমি তো সব জায়গায় বলি যে ক্রেডিট হচ্ছে কি আমাদের এই ছাত্র নেতাদের এবং তরুণদের, বাংলাদেশের সকল যারা এটাতে পার্টিসিপেট করেছে। আমি and I deeply feel for it, মানে আমি এটা কিন্তু কথা বলার জন্য বলছি না। আমি মানে নাহিদকে সাথে যখন দেখা হয়েছে, মাহফুজের সাথে যখন দেখা হয়েছে, I always say that যে I'm profoundly I feel আসলে কৃতজ্ঞতা বোধ করি, আই ফিল প্রোফাউন্ড গ্র্যাটিটিউড। কিন্তু আমি যে কথাটা বলছি যে ওই সমস্ত চালাকির থেকে আমি বলছি না কথাটা, আমি বলছি যে এটা তো আসলেই এটা এই যে আন্দোলনের যে স্পিরিট, এটা বাংলাদেশের সকল মানুষের মধ্যে ছিল এবং সবাই এটার মধ্যে পার্টিসিপেট করছে। এবং আপনি যদি বলেন যে মানে কার অবদান সবচেয়ে বেশি, আমি তো মনে করি শহীদদের অবদান সবচেয়ে বেশি, যারা মারা গেছেন। কারণ তারা যদি মারা না যেতেন সেক্ষেত্রে কিন্তু এই আন্দোলনটা মানে ওই গ্যালভানাইজড হতো না। ওকে, তো এখন বিএনপি এটার সাথে মানে বিএনপি এটার সাথে আছে কি নাই আমি এভাবে দেখি না জিনিসটা। তবে এটা সত্য কথা যে বিএনপির কিন্তু অনেক মানুষ এতে মারা গেছে, বিএনপির অনেক কর্মী এখানে মারা গেছে এবং অনেক কর্মী এতে আহত হয়েছে। দিস ইজ আ ফ্যাক্ট। আমি একটু স্যারের কাছে জানতে চাইবো যে স্যার আপনি অনেক খাটাখাটনি করে, মানে যেটা ধরেন আপনার ছাপানো পিস না, সেইটার জন্য যে এত খাটনি কোনো সাংবাদিক করতে পারে, মানে আমি সোশ্যাল মিডিয়াতে এক লাইন লিখতে আমার মানে আমি জানি না, মানে আমার কাছে মনে হয় যে আমি যদি লিখি এটা তো আমার কাগজের জন্য লিখবো বা কোনো কিছুর জন্য লিখবো। তো সেটা যে আপনি করলেন, এইটার ক্ষেত্রে আপনার উদ্দেশ্যটাকে আপনি যে আসলে দেখাইতে চাইলেন যে এদের মধ্যে থেকে কেউ আসল হিরো, এইটা যে দেখাইতে চাওয়া, এইটার কারণটা কি আসলে? আসলে খালেদ ভাই, আমি এখানে এটা দেখাতে চাই না যে এখানে আসল হিরো কে। এখানে আই ওয়ান্টেড টু সেট দ্য রেকর্ড স্ট্রেট। এই জিনিসটা আসলে আমার ধন্যবাদ যে আপনি আমাকে এটা বলার সুযোগ করে দিয়েছেন। আমার তো আসলে ধরেন আমি
এটা যতটা কাছ থেকে দেখেছি, ধরেন 24-25 তারিখ থেকে, এর আগেও আমাকে 2-1 জায়গা থেকে অ্যাপ্রোচ করা হয়েছিল যে যদি এরকম কিছু হয়, উইল উই বি ইন এ পজিশন টু গিভ দিস গাইজ এনি শেল্টার অর নট। তো সিচুয়েশনটা আসলে যেদিকে যাচ্ছিল, এটা একটা ছাত্র আন্দোলন ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্টুডেন্টদের ডিমান্ড ছিল কোটা বিরোধী আন্দোলনটা এক সময় এটার ট্রেজেক্টরি সেট হয় শেখ হাসিনার পতন হিসেবে। তো এখানে ধরেন এক একজন এক একটা রোল প্লে করেছে। যে রিক্সাওয়ালা অথবা যে ফেরিওয়ালাটা রাস্তাতে বোতল আপনার ওই ওয়াটার ডিস্ট্রিবিউট করেছে, সেও কিন্তু এটার একটা স্টেক হোল্ডার, সেও কিন্তু এখানে একটা রোল প্লে করেছে। ইউ জাস্ট ক্যানট ইগনোর দ্যাট। সো এখানে আজকে এসে বলতেছে আমি এটা করেছি, কালকে এসে বলছে আমি এটা করতেছে, পরশু অমুক বলছে যে না এই 3 জন এটা করতেছে, আবার এই 2 জন এটা করতেছে। ভাই এটা it was not a single effort, it was a coordinated effort by a lot of people. Everybody participated. স্টুডেন্ট লিডাররা পার্টিসিপেট করেছেন, সাধারণ লোকজন পার্টিসিপেট করেছে, সাংবাদিকরা পার্টিসিপেট করেছে, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টরা পার্টিসিপেট করেছে, পলিটিক্যাল পার্টি মেম্বাররা পার্টিসিপেট করেছে। এখন তো এখানে এই ক্রেডিট নামার এখানে কোনো কিছু নাই। তো লাইক আপনি এখানে একজনকে সামনে এনে দিবেন, এটা আমার কাছে বেশ কিন্তু সাহেব আপনি তো এটা বলতেছেন, কিন্তু আপনার লেখা পড়ে কি আমরা 3-4টা নাম সামনে পাইলাম না? ধরেন আপনি লেখা পড়লে, আপনি যে কথা এখন বললেন সেই কথার তো এন্টিথিসিস মনে হচ্ছে আমার কাছে লেখাটা। কারণ সেটা আপনি লেখাতে যেটা পড়েছেন সেটা একটা বিশ্লেষণ ধর্মী লেখা আপনি আমার কাছে পেয়েছেন। পুরো জিনিসটাই টাইম আওয়ার ধরে ধরে, ডেট ধরে ধরে আমি সম্পূর্ণভাবে ন্যারেট করেছি, কখন কি হয়েছে, কে কখন কি বলেছে। এখন তখন যারা যে কথা বলেছে, এখন তারা আমি দেখতে পাই যে তাদের মুখে কথার ফুলঝুরি উঠতেছে আর কি। যে একজন তখন বলছে না আমরা 1 দফা দিব না, আমরা 9 দফা নিয়েই থাকবো। আরে তুই 1 দফা তখন না দিলে তো লাইক হাউ সেটা উইল গো, এটা তো ওরা বোঝাইতে হবে। ওটা যখন ওরা বোঝানোর জন্য চেষ্টা করা হয়েছে, তখন সে বলেছে হ্যাঁ আমাকে মিলিটারি দিয়ে ভয় দেখিয়েছে। কাউরে মিলিটারি দিয়ে কেউ কোনো ভয় দেখায় নাই ভাই। তোমরা বলা হয়েছে যে এখন যদি এটা 1 দফাতে না দাও মানুষজন আরো মারা যাবে, সেটা 1 দফা। তো তোমরা যদি লাইক এখন তো আমাকে এই প্রশ্ন করতে হয় যে যদি 2 তারিখে ওরা 1 দফার দাবিটা না দিত, ইফ দে আর নট পুশড বাই দোজ গ্রুপ অফ পিপল, তাহলে কি হইতো? এরা তো 5 তারিখ যে বঙ্গভবনটা ঘেরাও করবে, লাইক আপনার গণভবনটা যে ঘেরাও করবে, এরা তো ওটাতেও তো আপনি রাজি হচ্ছিলেন। ওটা বহুত পুশ করে রাজি করানো হয়েছে এদেরকে। আচ্ছা স্যার, 6 তারিখ 7 তারিখ। আচ্ছা স্যার, আপনার কাছে কি এরকম মনে হয় কিনা যে আপনার এই লেখা পড়া কেউ একটা টেক এরকম নিতে পারে, এখন যে ড্রাইভিং সিটে নাহিদ, মাহফুজ, হাসনাত, সার্জিস, আসিফরা আসে, আপনার লেখা পড়া মনে হইতে পারে যে দে আর নট দি রিয়েল ডিল। আমার রিয়েল ডিলটা রয়েছে হচ্ছে এই কয়জনের মধ্যে, আপনি যারা সালমান কোসেন বা সাদিক কায়েম বা মাসুদ বা বিদেশি সাংবাদিক, তারা এটা মনে হইতে পারে কিনা যে আপনি ওদেরকে একটু উচিত হবে না, এরকম মনে হওয়া উচিত হবে না। আর নাহিদ বলেন, আপনি আসিফ বলেন, অথবা যারাই ছিল তখন, তাদের সাথে কিন্তু আমার কোন রকমের তখন যোগাযোগ ছিল না, সরাসরি রকমের ভায়া যোগাযোগ ছিল। এবং আমি বুঝতেছিলাম যে তারা 1 পা আগাচ্ছে 2 পা পেছাচ্ছে, 1 পা আগাচ্ছে 2 পা পেছাচ্ছে। দে আর কাইন্ড অফ কনফিউজ যে কি অ্যাকচুয়ালি হোয়াট উড বি দ্য কারেক্ট ডিসিশন। তাদেরকে যখন পুশ করা হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, শুধু আমার এখান থেকে যে গেছে তা না, আরো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অনেকেই তাদেরকে নিশ্চয়ই অ্যাডভাইস করেছেন, এন্ড অ্যাকর্ডিংলি দে হ্যাভ টেকেন দ্য কারেক্ট ডিসিশন। সুতরাং এখানে আমার সাথে যার কানেক্টিভিটি ছিল, আমি দেখেছি হাউ হি ওয়াজ ম্যানুভারিং দ্য এন্টায়ার অপারেশন and keeping his calm. That's all I have praised. এর থেকে বেশি কোনো কিছু না। এবং এটা আমার মনে হয় করা উচিত আমাদের, কারণ আমাদেরকে তো ধরেন যে কাজটা করেছে, যে রোলটা প্লে করেছে, you need to give them the thanks, give them the appreciation that you have done a great job. আচ্ছা স্যার, আপনার কাছে কি কখনো মনে হয় যে আপনি খুব মানে ওপিনিয়নেটেড, কারণ আপনি সোশ্যাল মিডিয়াতে দাবি তুললেন আদিলুর রহমান খান এবং সৈয়দা রেজানা হাসানকে পতেক করে ফেলতে হবে, তাদেরকে বাদ দিয়ে দিতে হবে, তো এইটা মানে এটা কিরকম? জাস্ট এবারে আমার এটা তো আসলে এখন আমি এই মুহূর্তে সব পুরো জিনিসটা তো এখন প্রকাশ করতে পারবো না, কিন্তু মূল মাস্টার মাইন্ড, অনেক কিছুর মূল মাস্টার মাইন্ড একটা লোক আছে। এই লোকটার নাম হচ্ছে নুরুল ইসলাম ভূঁইয়া ছোটন। ওকে, এই লোকটা অনেক কিছুর মাস্টার মাইন্ড, তার সাথে অনেক আছে, মুস্তাইন জহির, তারপরে আরো কে আছে, এদের একটা চক্র আছে। এই চক্রটা কি চায় সেটা আমরা জানি, কিন্তু সেটা বাংলাদেশে সম্ভব হবে না, সরি।
না আপনি যেহেতু নামই বলে ফেললেন, এই চক্রটা কি চায়? মানে ফাহাম আব্দুল সালাম ওদের পক্ষের লোক? মানে আমি বোঝার জন্য বলতেছি, ফাহাম আব্দুল সালাম ওদের শত্রু? শত্রু। আচ্ছা আচ্ছা, মানে আমি এখন খালিদ ভাই আপনি মজার জিনিসটা দেখবেন, এখন যখন আমরা ন্যাশনালিস্টিক কথাবার্তা বলবো, বাংলাদেশ সেন্ট্রিক কথাবার্তা বলবো, ফাহাম আব্দুল সালামকে বানানো হবে ভারতের চর, ভারতের আমারে বানানো হবে আমি কচুকের থেকে শিক্ষা আসছে জিনিসপত্র এবং বহুত কিছু এখন আসবে। ওকে, সো আমি তো কচুক্ষেত থেকে শিক্ষা আসতে হ্যাপি, আমি তো দিল্লির থেকে শিক্ষা আসতে চাই নাই ভাই, আমি তো বাংলাদেশি পোলা, আমি কথা বলবো আমার দেশের জন্য। তুমি এসে এই সেই এই হয়েছে ওই হয়েছে এগুলা কি ভাই? এই সমস্ত বুকিচুকি করার কোনো দরকার আছে নাকি? ওয়ার্ক ফর ইউর কান্ট্রি, talk your people's language, like dance in their tune. Don't dance with anybody else's tune. That's my message is very straightforward. I am for my country. I am for my people. I will serve their purpose. I will work for them, and I will, if required, I will like. আচ্ছা স্যার, এই সিরিজে আচ্ছা স্যার, এই সিরিজে আমার এটা শেষ প্রশ্ন। ধরেন আপনি এই ঘটনাটার বিস্তার বা এটার পক্ষের প্রমাণ আপনি দিবেন হচ্ছে আসলে পরে, ক্রমশ আপনি লিখবেন, এটা বুঝাই যাইতেছে, কারণ আপনি যেটা বলেন সেটা আমি একবারে ধইরা বাইন্দা কিন্তু যখন পর্যন্ত আপনি এটা লিখেন নাই তখনই নামগুলি বলা এটা ঠিক, মানে হাউ ডাজ ইট সাউন্ড? মানে আপনি আদিলুর রহমান খান, এটা হচ্ছে কি আসলে খালেদ ভাই, যারা এটার সাথে যুক্ত আছে এবং যারা এই জিনিসগুলোর ব্যাপারে কম বেশি, আবার ইউ আস্ক ফাহাম ভাই, হি উইল অলসো এগ্রি। You ask any politically, না এটা তো বোঝা গেল ফাহাম যেহেতু উনাদের শত্রু, ফাহামও তো এই কথাই বলবেন, তাইলে আর মানে আপনি আপনার যে of course you have a large circle back in Bangladesh, you just run these things, you just run what I said, যে স্পেসিফিক দরগা শরীফ, ওই একটা নিষিদ্ধ ঘোষিত যে পার্টি, এটারে অ্যাক্টিভ করতে যাচ্ছে কে, এটার যে ব্যান আছে এটার ব্যানটা কে লিফট করতে চায়, গোলাম সারোয়ার নামে একটা ক্যারেক্টার আছে, এক লয়ার, সে কোথায় কোথায় গিয়ে কোঅর্ডিনেট করে বেড়াচ্ছে, এগুলো সব আমরা জানি রে ভাই, কে কোথায় যাচ্ছে, এভরিবডি লাইক উই নো অল অফ দিস থিংস। এগুলো সিক্রেট না। আমি আপনার কাছ থেকে কথাটা একটু কায়রা নিয়ে আমি একটু ফাহামের কাছে যাই। ফাহাম একটা খেলার কথা বা একটা লক্ষ্যের কথা সায়ের কিছুটা বলল, আমি একটু জানতে পারি বা আপনি একটু বলতে পারেন যে এই লক্ষ্যটা আসলে কি, মানে বাংলাদেশটা কি করবে, মানে মানে কি হইলে সবাই খুব খুশি হবে? মানে সায়ের যে নামগুলি বললেন এবং যারা দেখতেছি যে বাংলাদেশে অনেক কিছু নিয়ে যাদের অনেক ক্ষোভ দুঃখ, সবাই খারাপ, কি হইলে বাংলাদেশটা একটু ভালো হবে, মানে লক্ষ্যটা কি? মানে সায়ের তো বললো না, সায়ের হয়তো পরে বলবে যে কিছু একটা লক্ষ্য তো আছে, সেই লক্ষ্যটা কি? আমি আসলে এটা জানি না, আমি সায়ের মতন এত ইনফরমেশন তো আমার কাছে নাই। হ্যাঁ, তবে আমি একটা কথা, মানে আই এম কনফিডেন্ট অ্যাবাউট ইট, যে বাংলাদেশে অনেক মানুষ অনেক কিছু প্ল্যান করে, খুব গ্র্যান্ড আইডিয়া নিয়ে, এগুলো ফেল করে। ফেল করে কারণ হচ্ছে গিয়ে এই সমস্ত চাহিদার মূল কারণ কিন্তু বাংলাদেশের পরিবর্তন না, এটা হচ্ছে গিয়ে আমার ব্যক্তিগত কিছু চাওয়া, ব্যক্তিগত গ্রাজ, ব্যক্তিগত, আমি ওরে পছন্দ করি না ও ইসলামিস্ট, আমি ওরে পছন্দ করি না ও সিআইএর দালাল, এমনি করে সবাই গুটি চাওয়াচারি করে। এবং আমি জিনিসটাকে ওইভাবেই দেখি এবং আমি এটা বালখিল্য হিসেবে মনে করি, মানে এটার সাথে এটাকে আমি কোনো থ্রেট মনে করি না। তারা চেষ্টা করছে, তারা অনেক কিছুই চেষ্টা করবে, যেমন তারা, আমি জানি না তাদের মানে মোডাস অপারেন্ডি কি, যেটা আমি জানি না কিভাবে, কিন্তু আমি একটা জিনিস মনে করি, বাংলাদেশে যদি আপনি কিছু চেঞ্জ করতে চান আপনার হিউজ পাবলিক সাপোর্ট লাগে। আই ডোন্ট থিংক দে হ্যাভ গট ইট। সো তারা অনেকে যে বলে যে বিএনপির পাবলিক সাপোর্টটাই ওইটা, যেহেতু বিএনপি একটা বড় দল, কিন্তু আমরা যেটা মনে করতেছি ওরা যেটা কথা বলতেছে সেইটা আসলে বিএনপি তাদের সাপোর্টটা পায় বলে বিএনপি বড়, আসলে বিএনপির আদর্শের জন্য বিএনপি বড় না। হোয়াটএভার ডাজন্ট কাউন্ট। ভোটের দিনে কে কাকে ভোট দেয় এটা হচ্ছে কথা। আপনি তো বিয়ে করতে বসেন নাই, আপনি তাকে ভোট দিবেন, রাইট? এখন এটা আমি ছোটবেলার থেকে শুনে আসছি যে বিএনপি একটা ক্লাব, সো বি ইট। আপনার যদি মনে হয় যে এটা একটা ক্লাব, দ্যাটস ফাইন, কিন্তু ভোট কাকে দেয় এটা হচ্ছে কথা। যদি ওরা ভোট এখন বিএনপি না দেয় তাহলে তো বিএনপি পারবে না। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে দেখা যাক। আই ডোন্ট ওয়ান্ট দেম টু বি ইন পাওয়ার। আমার অ্যাক্টিভিজমের একটাই কারণ, গত 10-12 বছর ধরে একই কথাই বলছি, বাংলাদেশের মানুষ একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে যাকে ভোট দেয় আমি মেনে নেব। যদি বিএনপি পায় বিএনপি, যদি সিপিবি পায় সিপিবি, যদি জামাত ইসলামী পায় জামাত ইসলামী, আই এগ্রি, কমপ্লিটলি এগ্রি। কিন্তু আপনাকে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিতে হবে।
দ্যাটস অল আই ওয়ান্ট। ওকে স্যার, আমি ফাহামের কাছে আবার একটু আসবো। স্যার, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আমার এখানে একজন সাংবাদিক এসেছিলেন, তো তার সাথে আলাপ প্রসঙ্গে তিনি আমাকে জানালেন যে জনাব তারেক রহমানকে দেশে ফিরতে দিচ্ছে না জনাব ইউনূসের সরকার, তাকে আসলে বিভিন্নভাবে মাইনাস করারই একটা পরিকল্পনা করা হচ্ছে। এই ব্যাপারে আসলে আপনার কোনো তথ্য আছে কিনা? আমরা প্রশ্নটাকে আরেকটু করতে চাই। জনাব তারেক রহমান দেশে ফেরাটা কবে ফিরবেন, এখনই ফেরা উচিত কিনা, তিনি কোনো কিছু আশঙ্কা করতেছেন কিনা? আমি আসলে আই হ্যাভ নো আইডিয়া উনি কি প্ল্যান করতেছেন, অথবা কারণ আমার তো এটা থাকাও স্বাভাবিক না আসলে। কিন্তু আমি বিভিন্ন ভাবে বিভিন্ন সূত্রে যা জানতে পারি অথবা যা বুঝি যে বিশেষ যে গোষ্ঠী আছে সেই গোষ্ঠী বাংলাদেশে সহসা নির্বাচন হোক এটার পক্ষে তারা না। তারা চান বাংলাদেশের যে অবস্থায় বর্তমানে আছে অন্তর্বর্তী সরকার, এটাই আরো দীর্ঘায়িত হোক, অন্তত 2-3 বছর আরো দীর্ঘায়িত হোক, এবং তারপরে তারা একটা অবস্থাতে গিয়ে নিজস্ব একটা সুবিধা মতো পর্যায়ে পৌঁছে তারপরে তারা ইলেকশনটা দিতে চান। এবং তাদের ইলেকশন কন্ডাক্ট করতে তাদের কাছে অবশ্যই প্রথম বাধা হচ্ছে মূল যে পলিটিক্যাল পার্টিগুলো আছে, বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ এবং অন্যান্য যে সমস্ত লাইক আপনার লিডারশিপ আছে তারা। সুতরাং অবশ্যই তারা তো চাইবেন না যে মিস্টার তারেক রহমান বাংলাদেশে যাক, বাংলাদেশে গিয়ে উনি ওনার লোকজনের সাথে ইনভলভ হোক। তো তার ফেরা ঠেকাতে অবশ্যই অনেক রকমের তৎপরতা থাকতে পারে, বাট আমি নিশ্চিত না যে এরকম কোনো তৎপরতা আছে কিনা। বাট আমি বিএনপির লোকজনের কাছ থেকে আমি যতটা জানি যে উনি যথেষ্ট ইন্টারেস্টেড বাংলাদেশে ফেরত যেতে। ওনার মায়ের চিকিৎসা এখনো চলছে ইউকেতে, তো উনি হয়তো নিশ্চয়ই ওরকম একটা সুবিধাজনক সময় বাংলাদেশে ফেরত যাবেন। মানে এই প্রশ্ন ফাহাম যখন আরেকবার আসছিলেন, ফাহামকে আবার করছিলাম যে ফাহাম সে সময় একটা উত্তর দিচ্ছিলেন যে এটা তো আসলে দেশের সকল ফোকাস ওদিকে চলে যাবে, কিন্তু দেশের সকল ফোকাস ওদিকে গেলে তো যাওয়াই তো উচিত মনে হয় এখন এই হানাহানি পারস্পরিক কাদা ছোড়াছড়ির মধ্যে। আপনার কাছে কি মনে হয় যে মানে উনি? আমার মনে হয় হি উইল লিভ, লাইক আমার মনে হয় হি উইল ট্রাভেল টু বাংলাদেশ। খুব শীঘ্রই বোধহয় উনি যাবেন বাংলাদেশে। ফাহাম কি এটার একটা এক লাইনে কিছু বলবেন যে আপনার কি মনে হয়? আমার তো মনে হয় উনি যাবেনই অবশ্যই, কিন্তু কখন যাবেন এটা তো বলা খুব দুরূহ, কারণ এই মুহূর্তে তো ওনার মার চিকিৎসা চলছে। আর উনি বাংলাদেশে যাওয়াটা এটা একটা ঘটনা ঘটবে, তো আমার কাছে মনে হয় না যেটা হুট করে হওয়া সম্ভব। মানে উনি যদি প্ল্যানও করেন, হুট করে হওয়া এটা সম্ভব নয়। উনি তো আর আমার প্রোফাইলের মানুষটা যে আমি টিকিট কেটে চলে যাবো। ওকে, আচ্ছা বুঝতে পারছি। মানে ওনার বোধহয় এখন আরো 2টা মামলা আছে, এখনো বোধহয় ওনার আরো 2টা মামলা পেন্ডিং আছে, এরকম কিছু একটা মামলা পেন্ডিং থাকলে তো আরো বেশি করে যাওয়া উচিত। কারণ হচ্ছে যে আপনি তো আপিল করতেছেন মামলা কোয়াশ করার জন্য, মামলার যে আসলে গ্রাউন্ডই নাই সেটার ক্ষেত্রে মিনিমাম আপনাকে আসলে কোর্টের সামনে হাজির হইতে হয় গত অন্যায় বলার জন্য। এইটা যে উনি অ্যাটর্নি জেনারেল ফাইল দিয়ে পাঠিয়ে দিচ্ছেন এটা ঠিক হইতেছে না, আই এম টেলিং ইউ। এটা উনার হাজির হয়ে এগুলিকে বন্ধ করা উচিত। একদিন উড়ে যাবে সব, যেটা হলো আমার আন্ডারস্ট্যান্ডিং, সরকার যদি বাধা না দেয়। দুটো মামলাতে বোধহয় ওনার সাজাও হয়ে আছে, বোধহয় কোন একটা মামলাতে সাজা হয়ে আছে। সাজা তো বাবর সাহেবেরও হয়েছিল, কিন্তু মানে ওগুলি তো আসলে যাই না। আচ্ছা স্বামী, যেটা নিয়ে আসলে আমরা কথা বলতে পারবো বা আমরা জানতে পারবো, ফাহাম যদি আমাদেরকে পরে জানান তাহলে হয়তো আমরা জানতে পারবো, নাইলে তার আমাদের পক্ষে জানা সম্ভব হচ্ছে না। কিন্তু আমি একই প্রশ্ন, মানে এখন কতগুলি গুচ্ছ প্রশ্ন করবো, কিন্তু একই প্রশ্ন আপনাদের দুজনকে করতে চাই। একটা হচ্ছে যে সায়েরকে দিয়ে শুরু করতে চাই। সায়ের, আপনি কি মনে করেন যে ডিজিএফআই যে দায়িত্ব 15, 17, 19, 22 বছর ধরে বাংলাদেশে করতেছিল সেরকম একটা ডিজিএফআই আমরা চাই কিনা? আমি একদম স্পেসিফিক 22 বললাম, কারণ হচ্ছে যে 2000 সালের আগে বা 25 বলতে পারি, 2000 সালের আগে আমরা ডিজিএফআই কে এত পলিটিক্স এত কিছু করতে, মানে প্রকাশ্যে করতে দেখি নাই, গোপনে করলে। অবশ্যই এরকম একটা ডিজিএফআই আমরা চাই না। আমরা এমন একটা গোয়েন্দা সংস্থা অথবা বাংলাদেশের গোয়েন্দা অর্গান আমরা এমন চাই যে গোয়েন্দা অর্গানের একটা গোয়েন্দা নীতিমালা আছে, যে গোয়েন্দা নীতিমালার অধীনে এই সংস্থাগুলো কাজ করবে। সেটা ডিজিএফআই হোক, এনএসআই হোক, এসবি হোক, যে যারাই হোক, এমআই হোক, এসএস হোক, লাইক হোয়াট এভার ইট ইজ, প্রত্যেকের জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানের নীতিমালা থাকা উচিত, এবং এই নীতিমালার বাইরে যায় এরা এমন কিছু যেন করতে না পারে। এবং এদেরকে যেন কোনো পলিটিক্যাল পার্টি, যে পলিটিক্যাল সরকারই আসবে, একটা লেয়ারের পরে যেন এদের মধ্যে কোনো রকম পেনিট্রেশন না হয়। কারণ দ্য মোমেন্ট ইউ উইল অ্যালাউ পলিটিক্যাল পেনিট্রেশন উইদিন দিস like agencies, then it will collapse, it will go back to that square one again.
কারণ এদেরকে ব্যবহার করেই কিন্তু আপনার রাজনৈতিক ব্যক্তিরা নিজ যে চেষ্টাগুলো আছে অথবা নিজ যে আকাঙ্ক্ষাগুলো আছে ওনার লাইক আপনি চরিতার্থ করে থাকেন। কিন্তু স্যার আপনি তো আরো এই বিষয়ে বিশেষজ্ঞ, ফার্মের কাছে যাওয়ার আগে একটু জানতে চাই যে আধুনিক রাষ্ট্রগুলা কিন্তু এরকম একটা শক্তিকে তারা ব্যবহার করেই, মানে পাকিস্তান আইএসআইয়ের কথা, ইন্ডিয়ার রাষ্ট্রগুলা এরকম যেখানে বৈশাখী রাষ্ট্রগুলো এরকম শক্তি ব্যবহার করে, কিন্তু আমাদেরকে এখন ওই যে আপনাকে একটু আগে আমি বললাম যে কেবলা কোনো দিকে দেওয়া যাবে না, কেবলা বাংলাদেশের দিকেই দিতে হবে। এবং আধুনিক রাষ্ট্রগুলোর নিজস্ব ন্যারেটিভ তাদের আপনার প্রতিবেশীর প্রতিও সেট করে দেয়। তো আমাদের নিজস্ব দক্ষতা, নিজস্ব যে ক্যাপাসিটি আছে, ক্যাপাবিলিটি আছে, এগুলো আমাদেরকে বৃদ্ধি করতে হবে। এগুলো বৃদ্ধি করে আমাদেরকে এমন একটা পর্যায়ে পৌঁছাইতে হবে যেন আমাদের জন্য যেন একটু ন্যারেটিভ সেট না করতে, বরঞ্চ ওদেরকে যেন আমাদের জন্য ডিসাইড করতে হবে যে ভাই কিছু করতে যাবো, ট্রাভেল করতে যাবো, আমরা উল্টা বিপদের মধ্যে পড়ে যাবো। সো এদের সক্ষমতাটা বৃদ্ধি করতে হবে এবং এর পিছনে রাজনৈতিক যে লিডারশিপ আছে এদের ওই ইন্টেনশনটা থাকতে হবে। ওকে, ফার্ম আপনার কাছে কি মনে হয় ডিজিএফআই? আমি মনে করি যে ডিজিএফআই প্রথমত এই অ্যাজ দিস অর্গানাইজেশন ইট শুড বি ডিসব্যান্ডেড, ডিজিএফআই এবং র্যাম্প। কারণ এটা এই কারণে যে আমি এটা স্বীকার করি যে ডিজিএফআই এর মতন একটা প্রতিষ্ঠান বাংলাদেশে প্রয়োজন আছে, এই ব্যাপারে আমার কোনো তর্কের অবকাশ নেই। কিন্তু একটা ব্যাপার কি যে দেয়ার কামস এ টাইম যখন একটা জিনিস এত টক্সিক হয়ে যায় নামটা, যে ওই স্যালভেজ করা যায় না ওই টক্সিক ব্র্যান্ডটা। তো আমার কাছে মনে হয় যে ডিজিএফআই ধরনের একটা প্রতিষ্ঠান যে কোনো সার্বভৌম রাষ্ট্রের, যেগুলো লার্জ দেশ, কিন্তু অবশ্যই প্রয়োজনীয়। এই প্রয়োজনের কথা আমি অস্বীকার করছি না, তবে ওইটা যে পলিটিক্যাল যে কথাটা সায়ের বলবো, যে তার মানে এই না যে আমি আওয়ামী লীগকে সাইজ করবো, বিএনপি কে সাইজ করবো, জামাতকে সাইজ করবো, সেই জন্য ডিজিএফআই থাকবে, ডিজিএফআই নিচের তলায় আপনার আয়নাঘর বানাবো, এই মানুষকে এখানে আপনাকে শাস্তি দেবো, এইটা তো ডিজিএফআই কাজ হতে পারে না। এই জন্য আমার কাছে মনে হয় যে ডিজিএফআই কে ডিসব্যান্ড করা উচিত, একটা অন্য নাম ধরে একটা প্রতিষ্ঠান বানানো উচিত যেটার ক্যাপাসিটি বিল্ড করতে হবে। প্রশ্ন নাম্বার 2, এটা আপনার দিয়ে শুরু, স্বামীর কাছে আমি স্যারের কাছে আমি একটু পরে আসতেছি। সেইটা হলো যে ফরেন ইন্টেলিজেন্স উইং কি বাংলাদেশ অপারেট করতে দেওয়া উচিত ঘোষণা দিয়ে? ফরেন ইন্টেলিজেন্স উইং তো কেউ বলে কই আসে না, মানে তারা তো আসে অন্য গোপনে, অন্য নামে গোপনে আসে, মানে এটা আপনি চাইলেই করতে পারবেন। কিন্তু সরকারকে জানায় তো আসে, সরকারের একটা খাতা তো থাকে, সরকারকে জানায় আসে না, সরকারের খাতায় থাকে তার ডিফেন্স অ্যাটাশে হিসেবে আসে। আচ্ছা, হ্যাঁ, ওকে ওকে। ফরেন সত্যি কথা বলতে কি আমি কিন্তু কখনোই মনে করি না যে ওই মানে ইন্ডিয়ান গ্যাদার মানে ইনফরমেশন গ্যাদারিং ইজ ডিপেন্ডেন্ট অন দেম, আমরা নিজেরা গিয়ে দিয়ে আসি। অ্যাবসলিউটলি স্যার, ফরেন ইন্টেলিজেন্স উইং বাংলাদেশে, ফরেন ইন্টেলিজেন্স উইং বাংলাদেশে এখন বিগত সরকারের সময় আমরা যেটা দেখেছি যে পাকিস্তানে গোয়েন্দা বৃত্তির অভিযোগে অভিযুক্ত এক কর্মকর্তা রাজেশ অগ্নিহোত্রী, ওনাকে বেশ বড় নিউজ হয়েছিল তাকে নিয়ে, যে উনি পাকিস্তানে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর জন্য বিভিন্ন রকমের অপারেশনে লিপ্ত আছেন। পরবর্তীতে তাকে ফেরত পাঠানো হয় ভারতে, এবং ওই একই ব্যক্তি বাংলাদেশে অ্যাপয়েন্টেড হন। এবং এখন ধরেন আপনি যখন এরকম কোন ব্যক্তিকে অথবা কোন ডিপ্লোম্যাটকে অ্যাসাইন করবেন কোন নির্দিষ্ট দেশে, প্রথমে আপনাকে একটা অ্যাপ্রুভালের জন্য পাঠানো হয়। ইফ ইউ অ্যাকসেপ্ট ইট দেন অনলি দ্যাট ইন্ডিভিজুয়াল ক্যান কাম, ইউ নো দ্যাট। তো এখন যখন এটা দেওয়া হয় তখন কিন্তু একটা ওয়েটিং হয়, ওই ওয়েটিং এ চলে আসার কথা যে এই ব্যক্তিটা অ্যাকচুয়ালি কে। তো ওই ওয়েটিং এ যদি বের হয়ে আসে যে এটা একটা গোয়েন্দা সংস্থার অফিসার, তাহলে তো আপনাকে অবশ্যই সেটা অ্যালাউ করা উচিত না। আর যদি এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ হয় যে আমার দেশের একজন তোমার দেশে যাবে আমাদের কোঅর্ডিনেশনের জন্য, বাট তার কাজ এটা না যে ওই পার্টির সাথে বসে মিটিং করা, এটা করা, অমুক স্কুলে যাবা, অমুক মসজিদে যাওয়া, অমুক মন্দিরে যাবা, ওইখানে গিয়ে গুটিচালি করা, এগুলো অ্যালাউ করা যাবে। ওকে, পরবর্তী প্রশ্ন, জেনারেল ওয়াকারকে নিয়ে দুই রকম কথা শোনা যায়। এক হচ্ছে যে তিনি আসলে শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে দিয়েছেন, তিনি অনেক আর্মির আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকের ক্ষেত্রে চোখ বন্ধ করে রেখেছেন, তিনি শেখ হাসিনার একজন এমপ্লয়েড লোক, মানে মনোনীত একজন লোক ছিলেন, তিনি শেখ হাসিনার স্বার্থ অনেকভাবে দেখেছেন। আসলে জেনারেল ওয়াকারকে কিভাবে বিবেচনা করা হবে, আপনি যদি এক দুই বাক্যে বলেন। স্বামী, আপনাকে আমি জেনারেল ওয়াকারের বিষয়ে আমি তার খুবই ঘনিষ্ঠ মাধ্যম থেকে আমি যেটা জেনেছি, 5ই আগস্ট সকালবেলা উনি আপনার
নামাজ পড়ে উঠে হি ওয়াজ ক্রাইং। আমি জানি না এটা কতটা সত্যি কতটা মিথ্যা। এন্ড হি ওয়াজ আস্কিং দ্য ক্লোজ পার্সন যে আল্লাহ এটা তুমি আমাকে কিসের মধ্যে ফেললা, ওয়াই মি এন্ড ওয়াই এট দিস টাইম, হোয়াট শুড আই ডু। এবং এই এই উনি যদি আসলে ওরকমই ব্যক্তি হতেন, ধরেন আপনি যদি ইফ ইউ পুট বিসাইড হিম জেনারেল আজিজ অথবা জেনারেল শফি, উনি যে লাস্ট যিনি ছিলেন, আমার মনে হয় থিংস উড বি এক্সট্রিমলি আদারওয়াইজ ফর দ্য কান্ট্রি। এই ভদ্রলোক উনি মিলিটারি অফিসার হিসেবে যথেষ্ট কেপেবল একজন অফিসার, এবং তার তার যোগ্যতার নিয়ে তিনি শেখ হাসিনাকে হেলিকপ্টারে উঠাইলেন কেন? এখন হেলিকপ্টারে না উঠে এখন would he allow to let people kill her? না, লোকজনের আগেই আটকাই দিতে পারতেন, উনি চাইলে তো পারতেনই। হি লেট পিপল কাম এন্ড দেন শেখ হাসিনাকে হেলিকপ্টারে উঠাইলেন, মানে এটা কেমনে, এই গল্প আমরা পরে কেমনে মিলাবো? উনি তো ব্যারিকেড দেন নাই লোকজনরে, আর্মি ব্যারিকেড দেয় নাই, কিন্তু আর্মি ঢাকার প্রত্যেকটা জায়গা থেকে লোকজনের ছাড়ছে, লোকজন আসছে, আসার পরে উনি আবার হেলিকপ্টারে তুলে দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীকে তার আমলে। এখন শেখ হাসিনাকে যে প্রথম হেলিকপ্টারে উঠতে দেওয়া হলো, এটা হয়তো প্রেসিডেন্টের কাছ থেকে ইনস্ট্রাকশন আসতে পারে, রাষ্ট্রপতিকে আপনি জিজ্ঞেস করতে পারেন যে আপনার কাছ থেকে আসছে কিনা ইনস্ট্রাকশন। ওকে, এইটা নিয়ে আমার কিছু, এইটা একটা ভালো কথা বলছেন, আমি প্রেসিডেন্টের কথাটা ডায়েরিতে লিখে রাখলাম, যদি সুযোগ পাই তাহলে নিশ্চয়ই জিজ্ঞেস করব। ফাহাম, গল্পগুলির টির মাথা একটু কাইটা দেন তো, যে এইটা না, আমি হলো একই কাজ করতাম, মানে আমি যদি ওনার জায়গায় থাকতাম, আমি ফাহাম না, আমি যদি মিলিটারি চিফ হতাম, তখন ঘটনা হচ্ছে এরকম যে আপনি এট দ্যাট পয়েন্ট ইন টাইম হি নিউ যে যদি জনগণ যদি গণভবনে যায়, হাসিনাকে ধরে মুসলিনীর মতন করে উল্টা করে ফাঁসি দিয়ে 3 দিন ধরে লটকায় রাখবে, অ্যাবসলিউটলি গ্যারান্টিড এই ঘটনাটা ঘটতো। এখন আপনি যদি ওইটা অ্যাভয়েড করতে চান, আপনি হোয়াট আর দ্য অপশনস? আপনি তাকে দেশ থেকে বের করে দেন, এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি তাকে কোনো জায়গায় ভরে রাখবেন, অর্থাৎ মানে জেলে টেলে কোনো একটা জায়গা রাখবেন। জেলে রাখতে গেলে মহাবিপদ হতো এই সময়, কারণ এই দেশেরই মানুষ গিয়ে ওই জেল ভাঙতো, ভেঙে তাকে বের করে হয়তো মুসলিনের মতো করে লটকা দিত। হ্যাঁ, তো উনি ওই মোমেন্টে যেভাবে চিন্তা করেছেন, দেখেন উনি তো ওই মোমেন্টে জানেন নাই। আমরা কিন্তু সবাই ভাবছিলাম যে হাসিনা পালালে আওয়ামী লীগের লোকরা মনে করতো লাখ লাখ লোক মারা যাবে। হ্যাঁ, 100টা লোক তো মরেনি, বাংলাদেশের মানুষ তো আসলে প্রতিশোধ পরায়ণ হয় নাই, কিন্তু ওই বিপদটা তো ওই সময় আমরা কেউ জানতাম না। তো ওই না জানা অবস্থায় উনি এট দ্যাট মোমেন্ট উনি মনে করেছেন যে হাসিনাকে বিদেশে পাঠানো হচ্ছে বেস্ট অপশন। এবং এইটা এমন না যে আমি আমার আত্মীয়কে বাঁচালাম, আমার কাছে মনে হয়েছে যে ওই মোমেন্টে অনেক সেন্সিবল লোক এই ডিসিশনটাই নিত, অনেক সেন্সিবল লোক। এখন হয়তো নিবে না, কিন্তু ওই মোমেন্টে থাকলে ওই ডিসিশনটাই নিত। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারি না, মানে কেন আমার কাছে একটু লাগে যে শেখ হাসিনার তো আশিস, ক্যান ইউ এক্সটেন্ড ফর অ্যানাদার 10 minutes or 15? সরি, থ্যাংক ইউ। যেটা হইলো যে মানে শেখ হাসিনার তো ওই মুহূর্তে মাইরা ফেলতে কেউ চায় নাই, পদত্যাগই করাইতে চাইছে, তো সেনাপ্রধান গিয়া তাকে বলবে যে আপনি স্টেপ। হ্যাঁ, না না, আমি 5 তারিখের ঘটনা বলতেছি না, যখন লোক আসছে, মানে মানুষ তো পদত্যাগ চাইতেছিল 3 তারিখ 4 তারিখ 1 তারিখ থেকে এক দফা যখন চালু হইলো, তো তাকে হেলিকপ্টারে উঠানোর থেকে তারা তো পদত্যাগ করানোটা সহজ ছিল না, মানে একজন যদি সেনাপ্রধান মনে করে দিস ইজ দি রাইট থিং টু ডু। বিকজ এইটা আমি কেন বলতেছি, এটা আমাদের দেশের জন্য একটা অসম্মানজনক কাজ হয়েছে, সবকিছুর জন্য তো সবকিছু মিলাই তো এটা একটা কেমন কাজ হয়েছে, সবকিছু মিলায়, মানে কোনটা, মানে পালায় যাওয়াটা, তারপরে হচ্ছে যে ওইখানে গিয়ে আবার প্যাক করাটা, সবকিছুই তো। হ্যাঁ, দেখেন হাসিনা ইজ এ সাইকোটিক ক্যারেক্টার, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। আমার কাছে মনে হয় যে ওয়াকার সাহেব এটা জানেন যে হাসিনা হচ্ছে গিয়ে এমন একটা ক্যারেক্টার যে বিপদে পড়লে আপনার পা ধরে সালাম করবে, যেই বিপদ করে যে আপনার কল্লা কেটে দিবে। হ্যাঁ, তো এই এতটা অ্যাবসলিউটলি সে প্রচন্ড ভয়াবহ রকমের একটা মহিলা, ধারণা নাই কতটা প্যাথেটিক। শি ইজ এ কমপ্লিট সাইকো, মানে there is no doubt about it. সো আপনারা দুজনেই বলতেছেন যে আপনারা দুজনেই সাইকো, আপনি চিন্তা করেন ইলিয়াস আলীর মেয়েকে সে যখন মাথায় হাত রাখছে, শি ইজ ইন কমপ্লিট নলেজ যে ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে। এবং আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই মুহূর্তে বলছি না, ব্যাখ্যা করছি না, তাকে ইলিয়াস আলী হত্যা হওয়ার পরের দিন গিয়ে জানানো হয়েছে যে ইলিয়াস আলীকে মারা হয়েছে।
she knew it and yet সে তার কাঁধে হাত রাখছে। আমি অবশ্য মানে যেহেতু আমি জানি না সেহেতু আমি একটু মানে এটার একটা ভাবতে চাই যে এটা অন্য কিছু হইতে পারে, মাথায় হাত রাখার সময় হয়তো জানতে পারে না, আমি এটা ভাবতে চাই, যাই না আমি ভাবতে চাই না। কিন্তু আমি লাস্ট প্রশ্ন যেটার জন্য আসলে দর্শকদের মধ্যে অনেক ওয়েট করতেছে, যে নতুন দল আসলো রাজনৈতিক, সেই নতুন রাজনৈতিক দল আমি একটু স্যারকে দিয়ে শুরু করতে চাই, ফাহামটা শেষ করুক। নতুন রাজনৈতিক দল আসবে 28 তারিখ, এর মধ্যে নাহিদ সাহেব উনি পদে করেছেন, উপদেষ্টা পদ থেকে তিনি দলটাকে নেতৃত্ব দিবেন। এই দলটার বাংলাদেশে কি করবে, কেমন করবে, কারা তাদের সমর্থন দিবে, বা আপনি কি মনে করছেন স্যার? আমার মনে হয় এরকম একটা দল বাংলাদেশে আসা অত্যন্ত প্রয়োজন, কারণ বাংলাদেশে যে অবস্থা পলিটিক্যাল ডিসকোর্স আপনি দেখেন, জাস্ট লিমিটেড কয়েকটা পলিটিক্যাল পার্টি, বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলামী, আর এই তো আর কয়েকটা স্মল কিছু পার্টিজ আছে, জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ, এটসেট্রা এটসেট্রা। বাট এই দলের প্রতি মানুষের ইন্টারেস্ট থাকবে অনেক, কারণ এই দলের মধ্যে এমন কিছু ইন্ডিভিজুয়ালস আছেন যারা 2024-এর যে গণ অভ্যুত্থান হয়েছে এটাতে নেতৃত্ব দিয়েছেন। তো অবশ্যই মানুষের অনেক ইন্টারেস্ট থাকবে যে তারা কিভাবে অপারেট করে। আমার এক্সপেকটেশন ওইটাই থাকবে যে তারা যেন দলের মধ্যে দলের কলেবর বৃদ্ধি করার জন্য কোন গুপ্ত সংগঠনের ব্যক্তিদেরকে তাদের সাথে করে অ্যাটাচ না করেন, এবং এমন কোন কর্মকাণ্ড না করেন যা বাংলাদেশের গণতন্ত্রের প্রতি হুমকি হয়ে দাঁড়ায়।